নমস্কার সকলকে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব পূর্ণবর্গ সংখ্যা নিয়ে। পূর্ণবর্গ সংখ্যা কি? পূর্ণবর্গ সংখ্যা হলো যে সমস্ত সংখ্যাকে দুটি একই পূর্ণ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায় তাকেই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা বলে। আমি একটা পূর্ণ সংখ্যার রো করি। পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা একদম ছোট থেকে আমরা শুরু করি। ধরো 1 2 3 4 5 6 ডট ডট এরকম করে চলতে থাকলো। 7 10 12 13 এরকম করে নিলাম। তাহলে এখানে একটা পূর্ণবর্গ সংখ্যা রো করব। পূর্ণবর্গ সংখ্যা তাহলে কি করে পাবো? আমি বললাম কি পূর্ণ সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করবো। 1কে 1 দিয়ে গুণ করবো। কত হবে? 1কে 1 দিয়ে গুণ করলে এটাকে আবার 1 স্কোয়ারও লেখা হয় সমান 1। একই রকম 2কে 2 দ্বারা গুণ করবো। 2 2 4। 3কে 3 দ্বারা গুণ করবো। 3 গুণিতক 3 সমান 3 স্কোয়ার সমান 9। এই যে স্কোয়ার দেওয়া হচ্ছে এটাকে বর্গ বলা হয়। মানে 3কে 3 দ্বারা গুণ করা হচ্ছে বা 2কে 2 দ্বারা গুণ করা হচ্ছে, মানে এটা 3-এর বর্গ করা হচ্ছে এবং 2-এর বর্গ করা হচ্ছে। ঠিক আছে, তাই এগুলোকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। 1 4 9 একই রকম যে সংখ্যাগুলো পাবো, একই রকম গুণ করতে করতে যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলোই কিন্তু হবে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 5 গুণিতক 5 সমান 5 স্কোয়ার লিখতে পারি সমান 25। ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই পূর্ণবর্গ সংখ্যা। তাহলে দেখো আমি এই যে পূর্ণ সংখ্যাগুলো লিখেছি আমরা কিন্তু পরপর লিখেছি। 1 থেকে 2-এর মধ্যে কোনো গ্যাপ নেই, কিন্তু এক গ্যাপ রয়েছে। 2 থেকে 3-এর মধ্যে গ্যাপ 1 রয়েছে। প্রত্যেকটা পূর্ণ সংখ্যার মধ্যে গ্যাপ যেহেতু আমরা 1 জানি, তো এখানেও কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে গ্যাপ 1 রয়েছে। কিন্তু দেখো সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলেই যে সংখ্যাগুলো পাবো সেগুলোই তো পূর্ণবর্গ সংখ্যা। আমি বললাম তাহলে মাঝখানের সংখ্যাগুলো কি? মাঝখানের সংখ্যা কি? 1 থেকে 4-এর মাঝখানে কি কি রয়েছে? 2 এবং 3। এই দুটো সংখ্যা কিন্তু পূর্ণবর্গ নয়। ঠিক আছে, একই রকম 4 থেকে 9-এর মাঝখানে কি কি রয়েছে? 5 6 7 8, এগুলোও কিন্তু পূর্ণবর্গ নয়। 9 থেকে 16-এর মধ্যে কি রয়েছে? 10 11 12 13 14 15। এই সংখ্যাগুলো যে এগুলো কিন্তু পূর্ণবর্গ নয়। তো পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যা কিন্তু প্রত্যেকটা দুটো পূর্ণবর্গ সংখ্যার মাঝে মাঝে রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলো? যে যত পূর্ণ সংখ্যা রয়েছে, আমরা জানি পূর্ণ সংখ্যা তো অসীম, পূর্ণ সংখ্যার তো শেষ নেই। একইভাবে পূর্ণবর্গ সংখ্যাও কিন্তু অসীম, তাই না? কারণ দেখো আমি বললাম কি সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে, মানে সেই সংখ্যার বর্গ করলে যে সংখ্যাটা পাবো সেটাই হবে পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, তবে সংখ্যাটিকে পূর্ণ সংখ্যা হতে হবে। অবশ্যই যে কোনো সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা হতে হবে। পূর্ণ সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যা পাবো সেই সংখ্যা হবে পূর্ণবর্গ। তাহলে একই রকম 13কে যখন 13 দ্বারা গুণ করব সেটা হবে 13 স্কোয়ার সমান 169। 12কে যখন 12 দিয়ে গুণ করবো সেটা হবে 12 স্কোয়ার সমান 144। একইভাবে এইগুলোও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, তো 144 থেকে 169-এর মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে 145 146 147, সেগুলোও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল যে পূর্ণ সংখ্যা এবং পূর্ণবর্গ সংখ্যা কি, আর পূর্ণবর্গ সংখ্যা নয় কোনগুলো সেগুলো বোঝা গেল। এরপর আমি একটা সংখ্যাকে দেখে পূর্ণবর্গ সংখ্যা কিনা বুঝবো কিভাবে? সেটার নিয়ম হচ্ছে কি, আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। ধরো একটা সংখ্যা বলা হলো 36, এটা কি পূর্ণবর্গ সংখ্যা? তাহলে আমাকে দেখতে হবে সেই সংখ্যাটা পূর্ণবর্গ হতে গেলে দুটি একই সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যাচ্ছে কিনা। তো 36কে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। 2 1 2 1 16, 2 8 16, 2 9 18, 3 3 9। তাহলে আমি 36 সমান কত লিখতে পারি? 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3। 2কে 2 দ্বারা গুণ করলে হবে 2 স্কোয়ার, 3কে 3 দ্বারা গুণ করলে হবে 3 স্কোয়ার। দেখো যখন দেখবো আমি এগুলো তো মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করেছি, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেছি, যেহেতু মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করেছি, যখন দেখবো এই যে 2 এবং 3 এই সংখ্যাগুলো তো মৌলিক সংখ্যা, তাদের বর্গ থাকবে, মানে মাথায় স্কোয়ার থাকবে। দুটো সংখ্যা করে যেহেতু নেওয়া হয়েছে, সেগুলোর যখন স্কোয়ার থাকবে সবগুলোতেই, তখন যেই সংখ্যার উৎপাদক বিশ্লেষণ করছি সেটাকে আমি বলবো পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, যদি এখানে 72 থাকতো, ধরো 72কে আমি যদি ভাঙি, 2 3 6, 2 6 12, 2 18 36, 2 9 18, 3 3 9। এখানে দেখো 72কে ভাঙলে কিন্তু 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 এটা পাচ্ছি, মানে দুটো 2 মিলে 2 স্কোয়ার ইন্টু দুটো 3 মিলে 3 স্কোয়ার,
আর এখানে কিন্তু একটা 2 একা বসে থাকছে, এর মাথায় কিন্তু স্কোয়ার নেই। যখন দেখবো যে কোনো একটা সংখ্যার মাথায় স্কোয়ার থাকবে না মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে গিয়ে, তখনই বলবো যেই সংখ্যাটাকে ভেঙেছি, মানে 72কে যেহেতু ভেঙেছি, 72টা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। ঠিক আছে, সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, কিন্তু এটা কিন্তু দেখো পূর্ণবর্গ সংখ্যা। কেন? দেখো প্রত্যেকটা সংখ্যার মাথায় স্কোয়ার আছে, আর এটাকে আমি 2 3 6 নিয়ে 6 গুণিতক 6ও বলতে পারি, মানে দুটো একই সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যাচ্ছে, যেটা এক্ষুনি বোঝালাম। তো 36 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, 72 পূর্ণবর্গ সংখ্যা নয়। ঠিক আছে, কারণ কি? ওই যে এগুলোর মাথায় স্কোয়ার নেই এবং 72কে কোনোভাবেই দুটি একই সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যাবে না। ঠিক আছে, তাহলে আমরা সংজ্ঞাটা কি বুঝলাম? সংজ্ঞা আমরা এইভাবে বলতে পারি যে যে সমস্ত সংখ্যাকে দুটি একই সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায় তাকে পূর্ণবর্গ সংখ্যা বলে। ঠিক আছে, বিপরীত দিক থেকে ঘুরিয়ে বলতে পারি কোনো একটি পূর্ণ সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যা পাই তাকেই পূর্ণবর্গ সংখ্যা বলি। দুটোই একই ব্যাপার। ঠিক আছে, তাহলে পূর্ণবর্গ সংখ্যার উদাহরণ আমরা কি বলতে পারি? পূর্ণবর্গ সংখ্যার উদাহরণ 1কে 1 দিয়ে গুণ করলে 1 হয়, মানে সবচেয়ে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কিন্তু 1। তারপর 2কে 2 দিয়ে গুণ করলে 4 হয়, 3কে 3 দিয়ে গুণ করলে 9 হয়, 5কে 5 দিয়ে গুণ করলে 25 হয়, 10কে 10 দিয়ে গুণ করলে 100 হয়, 12কে 12 দিয়ে গুণ করলে 144 হয়। প্রত্যেকটা সংখ্যার বর্গই হচ্ছে, মানে প্রত্যেকটা সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাই সেগুলোই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে ক্লিয়ার হলো পূর্ণবর্গ সংখ্যা কি। আশা করি ক্লাসটি থেকে সকলে উপকৃত হলে। আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত, পরের ক্লাসে আবার দেখা হবে। নমস্কার।